জুলাইয়ের মানে সংস্কার হবে, এটার ক্ষেত্রে কারো কোনো দ্বিমত নাই, কিন্তু কোন পদ্ধতিতে হবে? সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে কি নিতে হবে না, এটা নিয়ে যে কথাগুলো তারা বলে সেটা জটিল লড়াইয়ে তারা পরাজিত। সংসদে আমরা দেখলাম আদর্শ লড়াই তারা পরাজিত। এখন তারা গায়ের জোর দেখাবেন ঈদের পরে, তো সেই গায়ের জোরে তারা কতটুক আগাবেন সেটা দেখার বিষয়। ঈদ যে আসবে আগামী বছর কবে ঈদ হবে সেই তারিখে তো আমরা এই বছরই বলে দিতে পারবো। তাহলে বেতন বা বোনাসের যে প্রক্রিয়াটি সেটি কেন শেষ দিন পর্যন্ত অপেক্ষা করে? পরিসংখ্যান থাকা উচিত সরকারের কাছে যে কত শতাংশ মানুষ ঢাকা ছেড়ে ঢাকার বাইরে যা। নবনির্বাচিত সরকার এবং তার কাছে মানুষের প্রত্যাশা তো স্বাভাবিকভাবে অনেক বেশি। এত আকাঙ্ক্ষিত একটি নির্বাচনের ঠিক পরপরই একটি ঈদ উৎসব এসছে এবং সারা দেশের মানুষ অত্যন্ত আগ্রহ আনন্দের সঙ্গে সমবেত হচ্ছে যার যার এলাকায়। এমপি মন্ত্রী যারা হয়েছেন তারা এলাকায় চলে গেছেন বা যাবেন। এরকম একটা পরিস্থিতিতে আমরা কিন্তু যানবাহনের যে দুর্ঘটনাগুলো, যানবাহন কেন্দ্রিক দুর্ঘটনা যা আমরা বরাবর দেখে এসেছি সেরকমই ঘটে যাচ্ছে। এবং এবারে আরেকটি ব্যাপার খুব চোখে পড়বার মতো যে বাসের টিকেটের দ্রব্য মানে মূল্য যেটা আর কি, টিকেটের দাম, তারপর আপনার যাত্রী পরিবহন সময়সীমা ইত্যাদি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী কিন্তু যথেষ্ট কথাবার্তা বলছেন, সরাসরি কথা বলছেন। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যেমন সড়ক মন্ত্রীর কথাবার্তা শুনতাম, বেশ কথাবার্তায় আগ্রহটা কিন্তু খেয়াল করছি। এমনও দেখলাম আজকে ভিডিওতে যে তিনি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছেন এবং তিনি যাত্রীদেরকে জিজ্ঞেস করছেন আপনাদের কি সমস্যা। যাত্রীর কেউ কেউ তার একদম মুখের উপরে বলছেন আপনিই সমস্যা, কারণ আপনি আপনার জন্য বাস আধা ঘন্টা দেরি হচ্ছে, 40 মিনিট দেরি হচ্ছে। তারপর যাত্রী সেবা যে যাত্রী কল্যাণ সমিতি আছে ইত্যাদি নানান রকম সমিতি আছে, সেই সমিতি থেকে বলা হয়েছে যে গত 20 বছরের মধ্যে এইবারের মতো এতখানি দাম আগে বাড়েনি। 87% বেড়েছে বলে তাদের অভিমত। যদিও মন নিচ্ছি আমরা অনেকের কাছে জানতে চাচ্ছি বিভিন্ন জায়গায়, সেটা হয়েছে কি যে তালিকায় যেটা লেখা হয়েছে, ধরেন 200 টাকা বা 300 টাকার টিকিট একটা তালিকা করা হয়েছে, সেখানে কিন্তু বাড়িয়ে লেখা হয়েছে 600 বা 700 টাকা। এই হচ্ছে তার ঠিক থাকা। অর্থাৎ আপনি যা কিছু এর মধ্যে যেই খাত আছে বাড়ানোর খাত, আমরা যদি খুব ভদ্র ভাষায় বলি বাড়ানোর খাত, অথবা অভদ্র ভাষায় বলি চাঁদাবাদী যেই সমস্ত খপ্পর আছে সেইগুলা সহ একটা তালিকা করা হয়েছে। সেই তালিকা কিন্তু মানুষ যখন যে অভ্যস্ত যে ওই বাসে, ধরেন ঢাকা ময়মনসিংহের যে বাস, সেখানে যে ভাড়ায় সে নরমালি যে থাকে তার চাইতে তাকে দ্বিগুণ বা তিনগুণ। শুধুমাত্র কিন্তু ভাড়া বেশি আদায় হচ্ছে তা ব্যাপারটা এমন নয়। আমরা দেখছি যে পরিবহন ব্যবস্থা যাচ্ছে অনেক লোড নিয়ে, অনেক বেশি যাত্রী নিয়ে যাচ্ছে, কিন্তু যখন ফিরছি তখন খালি ফিরছি, কাজে আমাদের ডাবল নিতে হবে, ডাবল টাকা নেব। তো এই বিষয়গুলো তো নতুন না, এই প্রক্রিয়া প্রতি বছর ঈদের সময়ই ঘটে। তাহলে এই স্বয়ং মন্ত্রী বাস স্ট্যান্ডে পৌঁছে বা ছদ্মবেশ ধারণ করে তাকে বিভিন্ন জায়গায় যেতে হবে, এই সমস্ত কথাবার্তা তো আসলে অনেক বেশি মিডিয়া মানে বান্ধব কথাবার্তা। এগুলো আমরা সবসময় দেখে আসছি, কোনো মন্ত্রী সবাই এরকম 2-1 জন থাকেন যে মিডিয়াতে এই ছদ্মবেশে যাচ্ছি, আমি সরাসরি বলছি, আমাকে ফোন করবেন। সবই যদি তাকে করতে হয় তাহলে আর এই প্রাতিষ্ঠানিক বিভিন্ন বিষয়গুলো থাকবে কেন? আপনার তো একটা সিস্টেম থাকবে, একটা পলিসি থাকবে, সেই পলিসির আওতায় সবকিছু চলবে। ব্যক্তি সেখানে খুব বেশি গুরুত্বপূর্ণ না, উনি ছদ্মবেশ ধারণ করে চলে যাবেন, উনি মধ্যরাতে গিয়ে দেখবেন যে কে কোথায় আছে। এই প্রবণতাগুলো আসলে এক ধরনের কর্তৃত্ববাদী আচরণেরই বহিঃপ্রকাশ। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব আসিস। ডাক্তার সাজিদুল হক রুবেল, সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় প্রাণহানি, এটা কি নিছক দুর্ঘটনা নাকি স্পষ্ট অব্যবস্থাপনা? ধন্যবাদ আপনাকে এবং একই সাথে আমার প্রিয় আলোচক মাহবুব আজিজ ভাই এবং নিউজ 24 এর দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আসলে পুরো বিষয়টা তো গিয়ে একটা সামগ্রিক সংকটের একটা আপনার রেজাল্ট, ফলাফল পাচ্ছি আমরা। এবং এটা এমন যে এখানে আপনি ওষুধ দিবেন কোথায়, এটা সর্বাঙ্গেই এই সিস্টেমের মধ্যে সমস্যা আর কি। এখন সদরঘাটে যে ঘটনা ঘটেছে নিশ্চয়ই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মানুষের যে এইভাবে মানে এটা খুব যে বিভাবে দুর্ঘটনা ঘটছে এটা খুব নির্মম আর কি, ভাবলেই আর কি গা শিউরে ওঠে। কিন্তু এইরকম ঘটনা বা কাছাকাছি ঘটনা এই বাংলাদেশে দিনের পর দিন বছর পর বছর প্রতি ঈদেই আমরা দেখছি। প্রতি ঈদ এটা এমন না, মাহবুব ভাই বললেন যে সরকার 1 মাস হয়েছে, আচ্ছা সরকার এসেছে 1 মাস, কিন্তু বাংলাদেশের এই সড়কে এই যে যাবতীয় যে সিস্টেম, এই সিস্টেম তো দিনের পর দিন ধরে গড়ে উঠেছে। দিনের পর দিন এর মধ্যে গলদ আছে, দিনের পর দিন এর মধ্যে আমলাদের দুর্নীতি আছে, মন্ত্রীদের ভুলনীতি এবং দুর্নীতি আছে, এবং কখনো কখনো উপদেষ্টাদেরও সমস্যা আছে, মাঝে মাঝে অরাজনৈতিক সরকারও আসছে দেশে, তাদেরও সমস্যা আছে। এটা একটা টোটাল গিয়ে আমাদের যে সিস্টেমের যে ফেইলিওর, সেটা এখন আমরা মাঝে মাঝে আমাদের চোখের সামনে আসতেছে, আমরা একটু শিউরে উঠতেছি।
কিন্তু যে সমস্যাটা হচ্ছে এটা আসলে ঈদের আগের ব্যবস্থা নেওয়ার ব্যাপার না। আপনার ঢাকা শহর, এই ঢাকা শহরে যে হচ্ছে কোটিখানেক মানুষ, এর মধ্যে তো অসংখ্য মানুষই বলা যায় তারা হচ্ছে এই ঢাকায় পরিযায়ী আর কি, পরিযায়ী শ্রমিকের মতো আর কি, যারা হচ্ছে অফিসার বলেন, যারা বড় ব্যবসায়ী বলেন, তারাও কিন্তু চলে যায় হচ্ছে ঢাকার বাইরে ঈদ। ঈদে যখন একসাথে মানুষ বের হয়ে যায় তখন তো একটা সংকট তৈরি। এই সংকটের থেকে বের হওয়ার জন্য আমরা দেখছি ইন্টারিমেশন একটা কাজ করছিল, তারা ঈদের ছুটিটা একটু বড় করে দিচ্ছিল। এবারও ঈদের ছুটিটা বড় হয়েছে, কিন্তু ঈদের ছুটিটা বড় হওয়ার পরও আমার মনে হয় যে ওই ছুটিতেই যে আগে চলে যেতে হবে, মানে মানে ভাগে ভাগে যেতে হবে, ব্যাপারটা এরকম না। মানুষ দেখা গেছে যে ওই ঈদে যে দুদিন ঢাকায় বেশি থাকার সুযোগ পেয়েছে, সেখানে অন্য কোনো কাজ করছে, সেই আগের মতোই একটা শিডিউলে যাওয়ার চেষ্টা করছে। ফলে আমাদের এই যে বিশাল লক্ষ লক্ষ মানুষ একসাথে বার হচ্ছে, এবং এইটা যখন ঘটে তখন তো স্বাভাবিক যেটা ঘটে, যেখানে আপনার ডিমান্ড বেড়ে যায় সেখানে তো আপনার জিনিসের দাম বাড়বে। তখন তো চেষ্টা করে হচ্ছে যারা হচ্ছে পরিবহন ব্যবসায়ীরা চেষ্টা করছে, তারা হচ্ছে টিকিটের দাম বাড়ায় দিচ্ছে। সরকার এখানে যাই চাপাচাপি করুক আর যাই করুক, এটা আসলে কন্ট্রোল করা খুব কঠিন একটা ব্যাপার। এবং প্রতিদিন আমরা তুলনামূলক একই চিত্র দেখি। প্রদর্শনবাদ আর কি, মানে ওয়ান ম্যান শো থাকে, প্রদর্শনবাদ, যে আমি সব সমস্যার সমাধান করে দেবো আর কি, এবং একটু হিরো হওয়ার চেষ্টা আছে। কিন্তু হিরো হওয়ার চেষ্টা আছে, জনগণের কাছে আপনি যাচ্ছেন, খুব ভালো কথা, এই যাওয়া কোনো যাওয়া নয়। কারণ আপনি একমাত্র ব্যক্তি, ঢাকা শহরের কথা, ঢাকা শহরে 4 থেকে 5টা বাস টার্মিনাল আছে, আপনি একসাথে কয়টা বাস টার্মিনালে আপনি অবস্থান করবেন, আপনি অবস্থান করতে পারবেন। এরকম সারা দেশে অসংখ্য টার্মিনাল আছে। হচ্ছে বাস টার্মিনাল বাদ দিলে আপনি ধরেন ট্রেনের সংকট আছে হচ্ছে লঞ্চের সংকট আছে, সড়ক, নৌ, রেল, 3টা জায়গাতে আপনার সংকট, 3টা জায়গাতে আপনার টিকিটের এই হিরোইজম কি আসলে মূল সংকট থেকে দূরে সরিয়ে দিচ্ছে? সংকট থেকে দূরে সরে যাচ্ছে, এবং এখানে এক ধরনের মিডিয়াবাজি হচ্ছে। মিডিয়ার সামনে এসে আমি বক্তব্য দিচ্ছি, সেই বক্তব্য আবার হচ্ছে ইউটিউবে চলে যাচ্ছে, সেখানে ভাইরাল হচ্ছে, অনেক অনেক ব্যাপার হচ্ছে। আমাদের সড়ক মন্ত্রী তো আমাদের সাথেই দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন টক শোতে, তার সাথে আমিও মাহবুব ভাই তো অনেক বেশি করার কথা, আমিও অনেক টক শোতে রবি ভাইয়ের সাথে ছিলাম আর কি। তো টক শোতে বসে কথা বলাটা একরকম, ঠিক আছে, কিন্তু যখন দায়িত্বটা পেলে কঠিন। তবে আমি তাদেরকে বলতে চাই না, তারা মাত্র 1 মাস হয়েছে, এখনো মানে তাদের ইন্টার্নি পিরিয়ড যায় না, আমি হানিমুন পিরিয়ড বলবো না, এখন ইন ট্রেনিং পিরিয়ডই চলতেছে তাদের এখনো। তাদের অনেক ভুল হবে, অ্যারো অ্যান্ড ট্রায়ালের মধ্য দিয়ে আমি এখনো প্রত্যাশা করি যে হচ্ছে যে তারা আস্তে আস্তে তাদের ভুলটা কাটায় উঠবে। সারা বছরের একটা ব্যাপার, সারা বছরের পরিকল্পনা। প্রতি বছর আমরা একই সমস্যা দেখি, সমস্যা চিহ্নিত, তারপর স্থায়ী সমাধান আমরা কেন পাই না? সমস্যা আসলে চিহ্নিত যে যার মতো করে। এইবারে যে ধরুন যে সমস্যাগুলো আমরা জানি, অনেকেই, সরকারও যে জানে না তা নয়, কিন্তু চিহ্নিত কি আসলে করা হয়েছে? যেমন ধরুন যে গার্মেন্টসের বেতন এবং বোনাস নিয়ে যে সমস্যাটা প্রতি বছর হয়, এবারও তো হয়েছে। একদম শেষ মুহূর্ত পর্যন্ত তাদের বেতন বোনাস নিয়ে বাহাস চলতেই থাকে, তাদেরকে দেওয়া হয় না, তারা নানান রকম আন্দোলন সংগ্রাম করে, এরকম কিন্তু একটা দোনামনো অবস্থা যাচ্ছে। এবং সেই কারণে এই যে 7 দিনের যে ছুটিটা হলো, সরকারি বড় একটা ছুটি, সেই ছুটির সুফল কিন্তু গার্মেন্টসের শ্রমিকরা পায় না। তো এটা যেমন একটা সমস্যা। ঈদ তো আর হঠাৎ করে আসে না, ঈদ যে আসবে আগামী